ছেলেবেলা হইতে ভ্রমণ করা আমার নেশা। এই ২৫ বৎসর বয়স পর্যন্ত স্থির হইয়া কোথাও ৩ মাস বসিতে পারিয়াছি, এমন কথা স্মরণ করিতে পারি না। একলা একলাই ঘুরিয়াছি, যেসব বাঁধা পথে সাধারণ লোক চোখকান বুজিয়া বার কয়েক যাতায়াত করিয়া জাঁকাইয়া গল্প করিবার মতো ভ্রমণ সাঙ্গ হইয়াছে মনে করে। সে পথে যাইতে আমার ভালো লাগে না। অদ্ভুত সব জায়গা, অজানা সব রেল লাইন, নগণ্য সমস্ত স্টেশন খুঁজিয়া বাহির করিতেই আমার আনন্দ। এই বিদেশে যাত্রায় আমার কোনোদিন কোনো সঙ্গী মিলিবে আশা করি নাই, কিন্তু তাহাই একদিন মিলিয়াছিল। সুদূর রাজপুতানার বি রেলওয়ের মার্তা রোড স্টেশনে বসিয়াছিলাম। ফুলেরা জংশন পর্যন্ত যাইবার ইচ্ছা অবশ্য ছিল না, মনে মনে ঠিক করিয়াছিলাম তাহার আগেই দেগানা স্টেশনে অবতরণ করিব। মরুভূমির মাঝে স্টেশনটি অত্যন্ত ছোট। ওয়েটিং রুম নাই, একটা ছোট ঘর আছে, কিন্তু তাহাকে ওয়েটিং রুমের সম্মান দেওয়া চলে না। ঘরের মেঝেতে বালি ছাড়া আর কিছু নাই। একধারে একটা বেঞ্চি ছিল, এখন তাহার পায়া খসিয়া যাওয়ায় তাহার বসিবার জায়গাটা মেঝেতে পড়িয়া আছে মাত্র। একেবারে বালির উপর না শুইয়া সেই তক্তার উপরই কম্বল পাতিয়া শুইয়াছিলাম। এই মরুদেশে এই সময়টার দিনের বেলায় যেমন অসহ্য উত্তাপ, রাত্রে তেমনি কনকনে শীত। একটু আগুন দিলে ভালো হয় মনে হইতেছিল। স্টেশনে জনপ্রাণী নাই। যে পাঞ্জাবি ভদ্রলোকটি স্টেশন মাস্টারি করেন, তাহার কোয়ার্টার নিকটেই। স্টেশনের একটিমাত্র চাকরের সঙ্গে তিনি সেখানে তখন বিশ্রাম করিতে গিয়েছেন। ট্রেন আসিবার মিনিট ১৫ আগে আসিলেই তাহার চলে। পরিষ্কার জ্যোৎস্নার রাত্রি। যে ঘরে বসিয়াছিলাম তাহার জানালার বালাই নাই। একটা দরজা আছে, কিন্তু তাহাও একেবারে খোলা বন্ধ করিবার মতো কোনো পাল্লা সেখানে কোনোদিন বসান হয় নাই। সেই দরজা দিয়া চন্দ্রালোকে বহুদূর পর্যন্ত মরুভূমি দেখিতে পাওয়া যাইতেছিল। জ্যোৎস্নায় সমস্ত বালির সমুদ্র মনে হইতেছিল। কে যেন রূপার গুঁড়া ছড়াইয়া রাখিয়াছে। শুইয়া শুইয়া বিশাল মরুপ্রকৃতির রহস্যময় নিস্তব্ধতা সত্যই উপভোগ করিতেছিলাম। মনে হইতেছিল পৃথিবীর মমতাময়ী মাতৃরূপও যেমন সত্য, এই কাঠের তপনিরূপও তেমনি। স্নিগ্ধ শস্যশ্যামলা মাটির স্নেহময়ী রূপ দেখিলে মনে হয় মানুষই বুঝি সৃষ্টির সবচেয়ে বড় কথা। তাহাকে লালন করিবার জন্যই পৃথিবীর যেন যত ব্যাকুলতা। কিন্তু এই দিকচক্রহীন মরুপ্রান্তরে মানুষ নগণ্য হইয়া গিয়াছে, মানুষের প্রতি এই উদাসীন প্রকৃতির ভ্রুক্ষেপ পর্যন্ত নাই। এই বিশাল প্রান্তরের মাঝে ক্ষীণ একটি রেখা অনুসরণ করিয়া খেলনার রকেটের মতো অসহায়ভাবে মানুষের সৃষ্ট দুর্ধর্ষ ইঞ্জিন গাড়ি সমেত যাতায়াত করে। আকাশ ধরণীর অসীমতার মাঝখানে মানুষের জীবনের মতোই তাহাকে অকিঞ্চিৎকর মনে হয়। এমনি সব কথা ভাবিতেছিলাম, এমন সময় বাহিরের প্ল্যাটফর্মে কাহার যেন পায়ের শব্দ শুনিয়া আশ্চর্য হইলাম। ট্রেনের তো এখনও ঘণ্টাখানেক দেরি। ইহার মধ্যে স্টেশন মাস্টারের তো আসিবার কথা নয়। সেই মুহূর্তেই দরজায় কাহার দীর্ঘ ছায়া পড়িল। শুধু ছায়া দেখিয়া মানুষের চেহারা অনুমান করা যায় না, তবু মনে হইল লোকটা অত্যন্ত দীর্ঘকায়, তাহার পিঠে একটা বস্তার মতো কিছু আছে বলিয়া মনে হইল। ছায়া আর কিন্তু বেশি দূর অগ্রসর হইল না। পদশব্দে বুঝিলাম লোকটি আবার অন্যদিকে ফিরিয়া চলিতে আরম্ভ করিয়াছে। তাহার সহিত সাক্ষাৎ হইল না। খানিক বাদে আবার পদশব্দ আমার ঘরের দিকে আসিতেছে শুনিতে পাইলাম, কিন্তু আশ্চর্যের বিষয় এবারও লোকটির ছায়া আমার দরজায় পড়িবার পরই সে ফিরিল। ছায়ার বেশি আর কিছু দেখিবার সৌভাগ্য আমার হইল না। তাহার পর আধ ঘণ্টা ধরিয়া এই একই ঘটনার পুনরাবৃত্তিতে সত্যই আমি কৌতূহলী হইয়া উঠিলাম। এই কনকনে শীতের রাত্রে একেবারে পা গুনিয়া গুনিয়াকে প্ল্যাটফর্মে এমন করিয়া পদচারণা করিয়া বেড়াইতেছে। উঠিয়া দেখিতে অবশ্য পারিতাম, শুধু গরম কম্বলের আশ্রয় ত্যাগ করিয়া উঠিবার উৎসাহ তখন ছিল না। শেষ পর্যন্ত যখন উঠিলাম, তখন স্টেশনের চাপরাশি ট্রেন আসিবার ঘণ্টা দিয়াছে, এবং স্টেশন মাস্টার তাঁহার অফিস ঘরে বসিয়া লাইন ক্লিয়ারের তারই বোধহয় গ্রহণ ও প্রেরণ করিতেছেন। রহস্যের মীমাংসা করিবার পূর্বেই ট্রেন আসিয়া পড়িল। ফাঁকা একটা গাড়ি দেখিয়া রাত্রে ঘুমাইতে পাওয়ার আশায় চড়িয়া বসিলাম। গাড়ি ছাড়িয়া দিল। ফাঁকা গাড়িতে সমস্ত সারসি তুলিয়া দিয়া নিচের একটা বেঞ্চিতে কম্বল বিছাইয়া শয়নের উদ্যোগ করিতেছি, এমন সময় খুব করিয়া কাশির শব্দে অবাক হইয়া উপরে তাকাইলাম। যতদূর মনে পড়ে, এই কামরায় ঢুকিবার সময় চারিদিকে তাকাইয়া কাহাকেও দেখিতে পাই নাই। আমার দেখার কি এমনই ভুল হইয়াছিল? আমার বিপরীত দিকের বাঙ্কের উপর একটি লোক বসিয়া আমারই দিকে অদ্ভুতভাবে চাহিয়া আছেন। লোকটির চেহারা অসাধারণ। বয়স প্রায় প্রৌঢ়ত্বে আসিয়া পৌঁছিয়াছে,
কিন্তু এই রাজপুতের দেশেও এমন বিশাল বলিষ্ঠ চেহারা খুব কম চোখে পড়িয়াছে। তবে সাধারণ রাজপুত অপেক্ষা রং লোকটির ময়লা। আমাকে ফিরিয়া চাহিতে দেখিয়া লোকটি চমৎকার হিন্দুস্থানীতে জিজ্ঞাসা করিলেন, কতদূর যাবেন? আমি গন্তব্য স্থান বলামাত্র হঠাৎ তিনি বাঙ্ক হইতে নামিয়া আসিয়া নিচের বেঞ্চিতে বসিয়া বলিলেন, আপনি বাঙালি, কেমন না? নিজের পোশাক ও হিন্দুস্থানী উচ্চারণ সম্বন্ধে আমার একটু গর্ব ছিল। আমার এই পোশাকে এই সুদূর দেশে কেহ বাঙালি বলিয়া চিনিতে পারিবে আশা করি নাই। বললাম, কেমন করে বুঝলেন? তিনি একবার পরিষ্কার বাংলায় বলিলেন, নিজেও বাঙালি বলে। ট্রেনের দুই ধারে বেঞ্চি হইতে এইবার আমাদের আলাপ শুরু হইয়া গেল। এই শুষ্ক মরুর দেশে আমারই মতো আর একজন ভবঘুরে বাঙালির সাক্ষাৎ পাইয়া নিদ্রার কথা একেবারে ভুলিয়া গেলাম। কিছুক্ষণ আলাপের পর মনে মনে লোকটির প্রতি একটু শ্রদ্ধাই হইল। যাযাবর বৃত্তি অনেক কাল হইতে গ্রহণ করিয়াছি, কিন্তু শুধু বয়সে নয়, অনেক দিক দিয়াই এই লোকটির কাছে আমি শিশু। তাহার চুলে পাক ধরিলেও পর্যটনের নেশা আমার চেয়ে এখনও প্রবল আছে দেখিলাম। কত অদ্ভুত জায়গাই না তিনি দেখিয়াছেন, কত অদ্ভুত ঘটনাই না প্রত্যক্ষ করিয়াছেন। গল্প করিতে করিতে কতক্ষণ কাটিয়া গিয়াছিল বুঝিতে পারি নাই। এই বন্ধা বালির দেশে স্টেশনগুলির গুরুত্ব অত্যন্ত বেশি। এক জায়গা হইতে আর এক জায়গায় যাইতে অনেকক্ষণ লাগে, কিন্তু তবু মনে হইল যে এতক্ষণ পেগানার আগের স্টেশনের কাছে পৌঁছবার কথা। জানালা দিয়ে মুখ বাড়াইয়া কিন্তু স্টেশনের কোনো কিছু দেখিতে পাইলাম না। চাঁদ পশ্চিম দিকে হেলিয়া প্রায় ডুবিবার উপক্রম হইয়াছে, কিন্তু বালির সমুদ্রে ট্রেনের কামরাগুলির আলো ছাড়া স্টেশনের কোনো আভাস কোথাও নাই। জানালা হইতে মুখ ফিরাতেই দেখিলাম আমার সঙ্গী মৃদু মৃদু হাসিতেছেন। বলিলেন, পৌঁছবার এত তাড়াতাড়ি কেন? এমন করে যাওয়াতেই তো সুখ। বলিলাম, আমাদের সুখ হতে পারে, কিন্তু ট্রেন তো যথাসময়ে যথাস্থানে পৌঁছবে। এবার তাহার উত্তরের কোনো অর্থ খুঁজিয়া পাইলাম না। তিনি বলিলেন, তারই বা কি মানে আছে? ভদ্রলোকের কথাবার্তা ক্রমশই অদ্ভুত মনে হইতেছিল। এ কথার উত্তরে কি বলি ভাবিতেছি, এমন সময় ট্রেনের তীব্র হুইসেলের শব্দে চমকিত হইয়া উঠিলাম। রাত্রে চলন্ত ট্রেনের তীব্র হুইসেলের শব্দ সাধারণ অবস্থাতেও কি অদ্ভুত শোনায়, তাহা অনেকেরই জানা আছে। গাড়ির চাকার অশান্ত আওয়াজের ওপরে ইঞ্জিনের তীক্ষ্ণ স্বর প্রবল গতির অনুভূতিতে তীব্রতর করিয়া তুলিয়া একটা আসন্ন ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত যেন বহন করিয়া আনে। সেদিন কিন্তু বিশাল মরুপ্রান্তরের মাঝে ইঞ্জিনের হুইসেলের শব্দ ঠিক আর্তনাদের মতো শুনাইতেছিল, শব্দ আর থামে না। ট্রেনের গতিমুখ পরিবর্তনের সঙ্গে তখনও একটু ক্ষীণ, কখনও অত্যন্ত স্পষ্ট হইয়া সে শব্দ অবিরাম ধ্বনিত হইতে থাকে। এখানে একটিমাত্র লাইনে একটি করিয়া গাড়ি যায় বলিয়া লাইন ক্লিয়ারের গোলযোগ কখনও হয় না। তাহা হইলে এই অশ্রান্ত হুইসেলের কি প্রয়োজন? জানালার শার্সিটা আবার তুলিয়া ফেলিলাম। বাহিরের কনকনে হাওয়ার সঙ্গে ইঞ্জিনের চিৎকার যেন তীব্রতর হইয়া সত্যকার তীক্ষ্ণ ছুরিকার ফলার মতোই আমাকে বিদ্ধ করিল। পশ্চিম দ্বিচক্রবালে চাঁদের অর্ধেক সমাধি তখন হইয়া গিয়াছে। স্তিমিত আলোকে অসীম বালির সমুদ্র মনে হইল যেন মূর্ছাগত হইয়া আছে, আর তাহারই ভিতর প্রকাণ্ড একটা বেগবান সরীসৃপের মতো কোনো অবর্ণনীয় আতঙ্কে উন্মত্তের মতো আর্তনাদ করিতে করিতে আমাদের ট্রেন উদ্দেশ্যবিহীনভাবে ছুটিয়া চলিয়াছে মনে হইল। অনুভব করিলাম ট্রেনের সঙ্গে সঙ্গে আমারও দেহ থরথর করিয়া কাঁপিতেছে। ট্রেনের আর্তনাদ যেন আমারই বুক ফাটিয়া বাহির হইতেছে। ঘরের মধ্যে ফিরিয়া চাহিতেই দেখিলাম ভদ্রলোক তাহার পিঠে একটি থলি লইয়া উঠিয়া দাঁড়াইয়াছেন। তাঁহারও মুখভাব পাণ্ডুর হইয়া গিয়াছে। আমার দিকে চাহিয়া ভীত অর্ধস্ফুট স্বরে তিনি বলিলেন, আর সময় নাই। কিসের যে বিপদ ভালো করিয়া বুঝিবার তখন আমার সময় নাই। আমার মনের ভিতরও সমস্ত যেন ইঞ্জিনের তীক্ষ্ণ বিরামহীন চিৎকারে বিশৃঙ্খল হইয়া গিয়াছে। শুধু গাড়ির চাকার একঘেয়ে শব্দ অনুভব করিতেছিলাম, যেন প্রতি মুহূর্তে একটা ভয়াবহ সম্ভাবনার দিকে নিরুপায়ভাবে আগাইয়া চলিয়াছি। জীবনে বিপদে কখনো পড়ি নাই এমন নয়, কিন্তু এমন আতঙ্ক অতি বড় দুঃস্বপ্নের মাঝেও কখনো অনুভব করিয়াছি বলিয়া মনে করিতে পারি না। আমার অন্তরের গভীরতম তলদেশ হইতে উঠিয়া বিপুল বন্যার মতো এই ভয়ের অনুভূতি আমার চেতনাকে যেন গাভাবে ঘিরিয়া আসিতেছে। মুহূর্তে ওই না করিলে তাহার কবল হইতে আর অব্যাহতি মিলিবে না। আমার সঙ্গীর কণ্ঠ শুনিতে পাইলাম। এক হাতে কামরার দরজাটা খুলিয়ে ধরিয়া তিনি অঙ্গুলির সংকেতে আমায় ডাকিয়া বলিলেন, আসুন। তাহার সে ডাক যেন আমার পক্ষে অলঙ্ঘনীয় আদেশ মনে হইল। আমার যাইতেই হইবে। আমার সমস্ত দেহমন যেন তাহার সেই ডাক অনুসরণ করিবার জন্য উন্মুখ হইয়া উঠিয়াছে। আসন্ন বিভীষিকা হইতে মুক্তি পাইবার সেই একমাত্র উপায়। ট্রেন হইতে আমায় এই মুহূর্তেই লাফাইয়া পড়িতে হইবে। জানালা দিয়া আর একবার বাহিরে চাহিলাম। পশ্চিম দিগন্তে চাঁদ তখন ডুবিয়া গিয়াছে, আকাশ ও ধরণী গা অন্ধকারে আবৃত। তাহারই ভিতর ইঞ্জিনের চুল্লির লাল আলো রক্তাক্ত ক্ষতের মতো দেখাইতেছিল। সেই ক্ষতের জ্বালায় অস্থির হইয়া যেন এই বিরাট প্রাণীটি ছটফট করিয়া আতঙ্কে ছুটিয়া চলিয়াছে। নিত্যকার স্টেশন লাইন সমস্ত যেন আমরা আজ ফেলিয়া আসিয়াছি।
অসীম মরুর মাঝে আমাদের ট্রেন যেন দিক ভুল করিয়া ফেলিয়াছে। আর সেই আর্তনাদ সত্যকার রক্তমাংসের জীবের কাছ হইতেই যেন তাহা বাহির হইয়া আসিতেছে, সমস্ত সেই অস্বাভাবিক চিৎকার প্রতি মুহূর্তে শিহরিয়া উঠিতেছিল। উঠিয়া দাঁড়াইলাম। এ ট্রেন আর খানিক বাদেই ধ্বংস হইয়া যাইবে, মনের মধ্যে এ বিশ্বাস দৃঢ় হইয়া গিয়াছে। আমার সঙ্গীর সহিত লাফাইয়া পড়িবার জন প্রস্তুত হইলাম। আমার সঙ্গী দরজার কাছে আগাইয়া গিয়া পড়িলেন। আমি দরজার কাছে অগ্রসর হইলাম, কিন্তু আতঙ্কের বন্যা চেতনাকে একেবারে ভাসাইয়া লইয়া যাইতে বোধহয় পারে নাই। কোথায় একটু শিকড় আশ্রয় করিয়া তখনও আমার চেতনা বোধহয় জাগিয়াছিল। সমস্ত দেহমন অত্যন্ত প্রবল একটি আকর্ষণ অনুভব করিলেও গাড়ি হইতে লাফাইতে পারিলাম না। দরজার হাতলে হাতটা যেন আমার ইচ্ছার বিরুদ্ধেই জোর করিয়া আটকাইয়া রহিল। হঠাৎ চমকিত হইয়া অনুভব করিলাম ট্রেনের হুইসেলের শব্দ থামিয়া গিয়াছে। অন্ধকারে সামনের দিকে চাহিয়া একটি স্টেশনে আলো যেন দেখা যাইত বলিয়া মনে হইল। দরজাটা বন্ধ করিয়া বেঞ্চিতে আসিয়া বসিলাম। মাথাটা ঝিমঝিম করিতেছিল। এই দারুণ অস্বস্তির ভিতর সমস্ত শরীর ঘামিয়া উঠিয়াছিল। সহসা আমার সন্ধ্যকথা মনে করিয়া সচকিতে উঠিয়া খাঁড়াইয়া শিকল টানিতে খেলাম, কিন্তু পারিলাম না। মাথাটা সেই মুহূর্তেই অত্যন্ত খুবিয়া উঠিল। কতক্ষণ অজ্ঞান হইয়াছিলাম বলিতে পারি না, কিন্তু জ্ঞান যখন হইল তখন দেখানা স্টেশনে গাড়ি থামিয়াছে। একটি বৃদ্ধ রাজপুত আমার গাড়িতে। তাহার দরজা খোলার শব্দেই চমকিত হইয়া উঠিয়া বসিলাম এবং বাহিবে স্টেশনের নাম দেখিয়া আড়াতাড়ি নামিয়া পড়িলাম। দেখানা স্টেশনটি আরও ছোট। রাত্রির শেষ প্রহরে গা অন্ধকারের মাঝে একটি বাতি তাহা স্টেশন মাস্টারের ঘরের সামনের প্ল্যাটফর্মটুকুকেই আলোকিত করিয়াছে মাত্র। রাস্তার ঘটনা জানাইবার জন্য তাড়াতাড়ি স্টেশন মাস্টারের ঘরের দিকেই গেলাম। স্টেশন মাস্টারের অফিসে দেখিলাম স্টেশন মাস্টার গাড়ি ড্রাইভারকে ধমক দিতেছেন। গাড়ি নাকি 2 ঘণ্টা লেট হইয়াছে। এখন বিপরীতমুখী গাড়ির জন্য তাহাকে সাইডিংয়ে ফেলিতেই হইবে এবং তাহাতে দেরি হইবে আরও বেশি। রোজ রোজ এই রকম লেট হইতেছে, এই অপবাদে ক্ষুব্ধ হইয়া ড্রাইভার জানাইলছে কি করিবে। আজও বাঙালিবাবু নিশ্চয় তাহার গাড়ি চাপিয়াছিল। কথাটার মর্ম কিন্তু বুঝিতে পারিলাম না। স্টেশন মাস্টার ক্রুদ্ধ হইয়া কি বলিতে যাইতেছিল, আমি আর দেরি করিতে না পারিয়া তাহার কথায় বাধা দিয়া ট্রেনের ঘটনা বলিলাম। এখনও কুলি পাঠালে তাকে খুঁজে পাওয়া যেতে পারে। নিজে আমি তাহাদের সঙ্গে যাইতে রাজি আছি একথাও জানাইলাম। কিন্তু আমার কথার পর তাদের ব্যবহারে আমি গর্বভরে জিজ্ঞাসা করিলাম, হা বলিয়াছি তাহা সত্য কিনা। স্টেশন মাস্টারেরও রাগ দেখিলাম দূর হইয়া গিয়াছে। আমার কথায় তাহাদের ঔদাসীন্য দেখিয়া আবার জিজ্ঞাসা করিলাম, একটা লোক হয়তো মারাই পড়েছে, আর আপনারা তাকে উদ্ধার করার চেষ্টা করবেন না? স্টেশন মাস্টার একটু হাসিয়া বলিলেন, সে চেষ্টা 10 বছর আগে করা উচিত ছিল বাবু, এখন আর হয় না। তার মানে 10 বৎসর আগে এ রেলের একটা ব্রাহ্ম লাইনে ট্রেন আউটলাইন হয়ে যাওয়ার থেকে লাফাতে গিয়ে একজন বাঙালি বাবু মারা পড়েছিলেন। সে গ্রাফ লাইন তুলে দেওয়া হয়েছে, কিন্তু লোকে বলে বাঙালি বাবু এখনও লাইনে নাকি ট্রেনকে একদিন চালিয়ে নিয়ে যান। একদিন সে কারণে এ লাইনের গাড়ি লেট হয়, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। তাঁর কথা শেষ হইবার পূর্বেই চমকাইয়া উঠিয়া আমি তাহাকে চুপ করিতে বলিলাম। নীরব হইয়া সকলেই আমার ভীত দৃষ্টি অনুসরণ করিল। প্ল্যাটফর্মের একটিমাত্র বাতির আলোয় একটি দীর্ঘকায় পুরুষের ছায়া আমাদের ঘরের দরজায় আসিয়া পড়িয়াছে। দেখিলেই মনে হয় পিঠে তাহার একটা কিছু ভার আছে। ভালো করিয়া দেখিতে দেখিতেই ছায়া সরিয়া গেল। এখানেও মহাকালের পথের পথিক বুঝি তাহার নিঃসঙ্গ যাত্রার সঙ্গী খুঁজিতে আসিয়াছিল।